What? What? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তারা ইরানের ভেতরে 10,000-এরও বেশি গুরুত্বপূর্ণ টার্গেট সম্পূর্ণ অচল করে দিয়েছেন। কিন্তু পেন্টাগনের এ দাবির ঠিক কয়েক ঘন্টার মধ্যেই হাইফা তেল শোধনাগার এবং দক্ষিণ ইসরায়েলের একটি সেন্সিটিভ কেমিক্যাল প্লান্টে আঘাত হানল ইরানের ক্লাস্টার মিসাইল। বিষাক্ত লিকের আশঙ্কায় এলাকা খালি করতে বাধ্য হল নেতানিয়াহু প্রশাসন। যুদ্ধ এখন আর শুধু ইরান আর ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নেই। 30 মার্চের এই বহুমুখী সংঘাত পুরো মধ্যপ্রাচ্যকে একটি টাইম বোমায় পরিণত করেছে, যেখানে প্রতি মুহূর্তেই সমীকরণ পাল্টাচ্ছে। একদিকে ওয়াশিংটন এবং তেল আবিব যৌথভাবে ইরানের রাজধানী তেহরানের শিয়ান জেলা, আহবাজ, আবাদান এবং তাবরিজের পেট্রোকেমিক্যাল স্থাপনাগুলোতে লাগাতার বিমান অভিযান পরিচালনা করছে। অন্যদিকে এই তীব্র আঘাতের পরও তেহরানের জবাব দেওয়ার গতি একটুও কমেনি, বরং তারা দক্ষিণ ইসরায়েলে তাদের আক্রমণ আরও জোরদার করেছে। পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে যে ন্যাটো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি তুরস্কের দিকে ধেয়ে আসছিল, যা মাঝপথে প্রতিহত করা হয়। আর এই একটি ঘটনা পুরো পশ্চিমা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে, কারণ এই মিসাইলটি যদি তুরস্কের ভূখণ্ডে আঘাত হানত তবে আর্টিকেল 5 সক্রিয় হয়ে সরাসরি ন্যাটো জোটকে এ যুদ্ধে টেনে আনত। মধ্যপ্রাচ্যে 50,000 মার্কিন সেনা মোতায়েন এবং লাগাতার বিমান অভিযানের পরও এই যুদ্ধ কেন পরাশক্তিগুলোর নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে? কিন্তু প্রশ্ন হলো, মার্কিন প্রশাসন যখন দাবি করছে যে তারা 10,000 টার্গেট ধ্বংস করে ইরানের সামরিক মেরুদণ্ড ভেঙে দিয়েছে, তখন হাইফা পোর্ট এবং রামাত হোবের কেমিক্যাল প্লান্টে আঘাত হানার মতো সক্ষমতা ইরান কোথা থেকে ধরে রাখল? ন্যাটো কেন তুরস্কের দিকে ধেয়ে আসা মিসাইল নিয়ে এত তড়িঘড়ি করে বিবৃতি দিল? এটি কি ন্যাটো জোটের পক্ষ থেকে ইরানের প্রতি একটি চূড়ান্ত সতর্কতা, নাকি তারা নিজেরাই এ যুদ্ধে সরাসরি জড়ানোর ভয় পাচ্ছে? প্রেসিডেন্ট ট্রাম্প হঠাৎ করে কেন দাবি করলেন যে তারা একটি নতুন এবং আরও যুক্তিসঙ্গত ইরানি সরকারের সাথে আলোচনায় রয়েছেন? এটি কি সামরিক অভিযানের পাশাপাশি তেহরানের ভেতরে কোনো রাজনৈতিক অভ্যুত্থান ঘটানোর মার্কিন কৌশল? লেবানন থেকে হিজবুল্লার 1100টি অপারেশন এবং বৈরুতে আইডিএফের পাল্টা বিমান অভিযান, এই দুই ফ্রন্টের চাপে পড়ে ইসরায়েলের উত্তরাঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা কি আসলে ভেঙে পড়েছে? আমেরিকা যখন মধ্যপ্রাচ্যে তাদের পুরো মনোযোগ এবং 50,000 সেনা আটকে রেখেছে, তখন চীন এবং রাশিয়া কেন নীরব দর্শকের ভূমিকা পালন করছে? এ যুদ্ধ দীর্ঘায়িত হলে বেইজিং কি তাইওয়ানের দিকে তাদের চূড়ান্ত চাল চালবে, নাকি মস্কো ইউক্রেন ফ্রন্টে নিজেদের একচ্ছত্র আধিপত্য কায়েম করার সুযোগ নেবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, স্থলসৈন্য পাঠানোর গুঞ্জনের মাঝে এই বহুমাত্রিক আঞ্চলিক যুদ্ধ কি শেষ পর্যন্ত পরাশক্তিগুলোর সরাসরি গ্লোবাল কনফ্লিক্টে রূপ নিতে যাচ্ছে? এই সব প্রশ্নের উত্তর এবং ময়দানের আসল স্নায়ুযুদ্ধের ব্যবচ্ছেদ দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে মিডিয়ার সামনে এসে দাবি করেছেন যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে ইরানের ভেতরে প্রায় 10,000 গুরুত্বপূর্ণ টার্গেটে অভিযান চালিয়েছে। রাজধানী তেহরানের উত্তর পূর্বাঞ্চল, দক্ষিণ পশ্চিমের আহবাজ এবং আবাদানের সামরিক স্থাপনা, এমনকি উত্তর পশ্চিমাঞ্চলীয় তাবরিজের একটি পেট্রোকেমিক্যাল স্থাপনাও এই যৌথ অভিযানের লক্ষ্যবস্তু ছিল। পেন্টাগনের দাবি, এই আঘাতের ফলে ইরানের সামরিক সক্ষমতা বড় ধরনের ধাক্কা খেয়েছে। কিন্তু রণাঙ্গনের বাস্তবতা সবসময় প্রেস কনফারেন্সের বক্তব্যের সাথে মেলে না। আমেরিকার এই দাবির পরপরই ইরান ধারাবাহিকভাবে দক্ষিণ ইসরায়েল লক্ষ্য করে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। সবচেয়ে বড় আঘাতটি আসে উত্তরাঞ্চলের হাইফা শহরে, যেখানে ক্লাস্টার মিসাইলের আঘাতে হাইফা পোর্ট এবং একটি তেল শোধনাগারের ফুয়েল স্টোরেজ ট্যাঙ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে সবচেয়ে বড় আতঙ্ক তৈরি হয় দক্ষিণ ইসরায়েলের রামাত হোব এলাকায়। সেখানে একটি সেন্সিটিভ কেমিক্যাল প্লান্টে ইরানি মিসাইল আঘাত হানে। পরিস্থিতি এতটাই গুরুতর ছিল যে সম্ভাব্য বিষাক্ত গ্যাস লিকের আশঙ্কায় আইডিএফ এবং স্থানীয় প্রশাসন তড়িঘড়ি করে পুরো এলাকা খালি করতে বাধ্য হয়। এখানে সামরিক বিশ্লেষকরা একটি বড় প্রশ্ন তুলেছেন, যদি আমেরিকা সত্যি 10,000 টার্গেট অচল করে দিয়ে থাকে, তবে ইরান কিভাবে এত দ্রুত এবং এত নিখুঁতভাবে হাইফা এবং রামাত হোভের মতো সুরক্ষিত জায়গায় আঘাত হানল? এই ঘটনা প্রমাণ করে যে লাগাতার বিমান অভিযানের পরও ইরানের রিজার্ভ অস্ত্রভাণ্ডার এবং পাল্টা আঘাত করার সক্ষমতা এখনও পুরোপুরি সক্রিয় রয়েছে। এই দ্বিমুখী লড়াইয়ের মাঝেই এমন একটি ঘটনা ঘটেছে যা পুরো ইউরোপ এবং ন্যাটোর ঘুম হারাম করে দিয়েছে। ন্যাটো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি তাদের সদস্য রাষ্ট্র তুরস্কের দিকে ধেয়ে আসছিল। যদিও তুরস্কের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মাঝপথেই সে মিসাইলটিকে প্রতিহত করতে সক্ষম হয়, কিন্তু এর ভূরাজনৈতিক প্রভাব ছিল বিশাল। কেন ন্যাটো এই ঘটনাটি নিয়ে এত তড়িঘড়ি করে বিবৃতি দিল?
কারণ ন্যাটোর চুক্তির সবচেয়ে ভয়ঙ্কর শর্ত হল আর্টিকেল 5। এই আর্টিকেলে বলা আছে ন্যাটোর কোনো একটি সদস্য রাষ্ট্রের উপর আক্রমণ মানে পুরো ন্যাটো জোটের উপর আক্রমণ। অর্থাৎ ওই মিসাইলটি যদি তুরস্কের মাটিতে পড়ত তবে আইন অনুযায়ী আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স সহ ন্যাটোর 32টি দেশকে সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামতে হতো। ন্যাটোই বিবৃতি দিয়ে মূলত দুটি বার্তা দিয়েছে। প্রথমত, তারা ইরানকে চূড়ান্তভাবে সতর্ক করেছে যেন কোনোভাবেই তাদের মিসাইলের দিক ন্যাটোর ভূখণ্ডের দিকে না যায়। দ্বিতীয়ত, এটি প্রমাণ করে যে ন্যাটো এই মুহূর্তে সরাসরি মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াতে চায় না। তারা বুঝতে পারছে যে একটি ছোট ভুল হিসাব বা মিসক্যালকুলেশন এই আঞ্চলিক যুদ্ধকে তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ দিতে পারে। সামরিক ময়দানের পাশাপাশি এখন মনস্তাত্ত্বিক এবং রাজনৈতিক খেলাও শুরু হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প হঠাৎ করে একটি বিস্ফোরক দাবি করেছেন। তিনি বলেছেন, আমেরিকা বর্তমানে একটি নতুন ও আরও যুক্তিসঙ্গত ইরানি সরকারের সাথে আলোচনায় রয়েছে। এটি কোনো সাধারণ মন্তব্য নয়, এটি হলো আমেরিকার ক্লাসিক রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তনের কৌশল। যখন সামরিক অভিযানে পুরোপুরি কাজ হয় না তখন পরাশক্তিরা দেশের ভেতরে বিভেদ তৈরি করার চেষ্টা করে। ট্রাম্পের এই মন্তব্যের মূল উদ্দেশ্য হল ইরানের ভেতরে থাকা সরকার বিরোধী গোষ্ঠীগুলোকে উস্কে দেওয়া এবং আইআরজিসির মনোযোগ সামরিক ময়দান থেকে সরিয়ে অভ্যন্তরীণ নিরাপত্তার দিকে ঘুরিয়ে দেয়া। কিন্তু আমেরিকা যখন মধ্যপ্রাচ্যে তাদের পুরো ফোকাস অস্ত্র এবং 50,000 সেনা আটকে রেখেছে, তখন এই সুযোগের সবচেয়ে বড় ফায়দা লুটছে চীন এবং রাশিয়া। মস্কো এবং বেইজিং এ যুদ্ধে কোনো সরাসরি মন্তব্য না করে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। কেন? কারণ আমেরিকা যত বেশি মধ্যপ্রাচ্যের কাদায় আটকে থাকবে, চীন ও রাশিয়ার জন্য তাদের নিজস্ব ভূরাজনৈতিক স্বার্থ হাসিল করা তত সহজ হবে। পেন্টাগনের চোখ যখন তেহরানের দিকে, তখন চীন খুব সহজেই তাইওয়ান প্রণালীতে তাদের সামরিক চাপ বাড়াতে পারে। অন্যদিকে আমেরিকার অস্ত্র এবং ফান্ডের বড় অংশ মধ্যপ্রাচ্যে চলে যাওয়ায় রাশিয়া ইউক্রেন ফ্রন্টে নিজেদের অবস্থান আরও সুসংহত করার সুবর্ণ সুযোগ পাচ্ছে। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ মূলত গ্লোবাল দাবার বোর্ডে আমেরিকার ফোকাস নষ্ট করে দিচ্ছে। আর এর মধ্যে ইসরায়েলের উত্তরের সীমানায় পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। হিজবুল্লাহ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তারা ইসরায়েলের বিরুদ্ধে প্রায় 1100টি অপারেশন পরিচালনা করেছে। এর মধ্যে রয়েছে রকেট, ড্রোন এবং সরাসরি স্থল অভিযান। এই লাগাতার চাপের কারণে উত্তর ইসরায়েল এখন প্রায় জনশূন্য এবং তাদের নিরাপত্তা ব্যবস্থা চরম হুমকির মুখে। এর জবাবে আইডিএফ চুপ করে বসে নেই। তারা লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চল দাহিয়েহ এলাকায়, যা হিজবুল্লাহ শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত, সেখানে ব্যাপক বিমান অভিযান চালিয়েছে। দুই পক্ষের তীব্র সংঘর্ষে ইতিমধ্যে একাধিক আইডিএফ সেনা আহত হওয়ার খবর পাওয়া গেছে। একদিকে দক্ষিণ থেকে ইরানের মিসাইল, অন্যদিকে উত্তর থেকে হিজবুল্লাহর 1100টি অপারেশন। ইসরায়েল এখন আক্ষরিক অর্থে দুই ফ্রন্টের যুদ্ধে নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই করছে। মার্কিন প্রশাসনের তথ্য অনুযায়ী ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে প্রায় 50,000 মার্কিন সেনা মোতায়েন রয়েছে এবং আরও সৈন্য পাঠানোর বিষয়টি পেন্টাগনের টেবিলে বিবেচনাধীন রয়েছে। যদিও সরাসরি স্থল অভিযানের বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে যে কোনো মুহূর্তে এই সংঘাত নতুন মোড় নিতে পারে। 10,000 টার্গেটে আঘাতের মার্কিন দাবি, এর বিপরীতে ইরানের ক্লাস্টার মিসাইলের জবাব, ন্যাটোর আর্টিকেল 5-এর আতঙ্ক এবং লেবানন ফ্রন্টের উত্তাপ, সব মিলিয়ে এই সংঘাত এখন আর দুই দেশের মধ্যে আটকে নেই। এটি একটি উচ্চ ঝুঁকিপূর্ণ বহুমাত্রিক আঞ্চলিক যুদ্ধে রূপ নিয়েছে। প্রশ্ন হল, আমেরিকা কি স্থল সেনা পাঠিয়ে এ যুদ্ধের চূড়ান্ত ফয়সালা করতে চাইবে, নাকি রাজনৈতিকভাবে কোনো যুদ্ধবিরতির পথ খুঁজবে? আর ইরান কি তাদের এ জবাব দেওয়ার সক্ষমতা শেষ পর্যন্ত ধরে রাখবে? আপনাদের যুক্তি নির্ভর মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভূরাজনীতির এমন ভারসাম্যপূর্ণ এবং গভীর বিশ্লেষণ নিয়মিত পেতে ভিডিওটি শেয়ার করে আমাদের পেজটির সাথেই থাকুন। ধন্যবাদ।